চলো আজকে তাহলে 22 নম্বর পার্টটা হবে, তাই তো? আর নাটকটা প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি, সুতরাং টেনশনের কোনো দরকার নাই, এবার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। অ্যাক্ট 5-এর সিন 2টা, এবং সিন 2 তো আজকে শেষ হবেই, ঠিক আছে, 2টা আজকে শেষ হয়ে যাবে এবং সিন 3টাও আজকে শুরু করে দেবো। এবার দেখো সিন 3তেই শেষ নাটকটা। তাহলে এখানে কি হয়েছিল তোমাদের একটা প্রথমে যে ধারণাটা করে নিতে হবে সেটা হলো, আমাদের এমন একটা প্লেসের মাঝে আমরা পৌঁছেছি যেখানে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে। দেখো, একদিকে যেমন টনি জানে যে আমরা যেখানে বাড়িতেই আছি, বাড়ির বাগানে। আবার অপরদিকে মিসেস হার্ট ক্যাসেলের মতে ওই যে আন্ট পেডিগ্রির বাড়িতে যাওয়ার পথে ওরা সেই ক্রাক্স কাল কমনে পৌঁছে গেছে, খুলি ভাঙা মোড়, মাথা ভাঙা মোড়ে, ঠিক আছে। তারপরে সেই তো বিভিন্ন পুকুরে ডুবিয়েছে, কাদা খাইয়েছে ওদেরকে, কাদা মাখিয়েছে, মারমেডের মতো বর্ণনা করেছে, আমরা দেখেছিলাম, খুবই মানে হাসির অথচ আইরনিক। এবার দেখো, আমি আর ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু বলে সময় নষ্ট করছি না, জাস্ট পড়াতে চলে আসছি। এখানে যখন মিস্টার হার্ট ক্যাসেল ওই ওদের সাউন্ড শুনে, অর্থাৎ মিসেস হার্ট ক্যাসেল যেভাবে বলছিল যে ঈশ্বর আমাকে রক্ষা করো, সেসব শুনে যখন বাগানে পৌঁছে গেল, তখন টনির সঙ্গেও দেখা হলো, ঠিক আছে। একদিকে টনি ওর মাকে হাইড করার চেষ্টা করছে বিভিন্ন গলা ঝাঁকানির মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন, তারপর তোমার কফ, কাশি, এই সমস্ত কিছুর মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত যা প্রকাশ হওয়ার সবই তো প্রকাশ হয়ে যাবে, তাছাড়া নাটকটা শেষ কী করে হবে, তাই না? তাহলে এখানে দেখো, আজকে এখান থেকে শুরু হবে, যখন এখান থেকে শুরু হবে, তাই তো? যখন হার্ট ক্যাসেল বলল যে আহ, অন্য কে আসে আমি তাকে খুঁজে বের করে নেবো, তখন মিসেস হার্ট ক্যাসেল ভাবলো যে আমার ছেলের বোধহয় এবার কিছু বিপদ হবে, হাইওয়েম্যানটা অর্থাৎ ডাকাত মশাই কিছু ক্ষতি করে ফেলবে, এবার আমার বেরিয়ে যাওয়া উচিত। তাই বললো যে দয়া মায়া যদি থাকে তোমার, আমার টাকা পয়সা নিয়ে নাও, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও, ঠিক আছে। এবার হার্ট ক্যাসেল দেখে তো অবাক, হার্ট ক্যাসেল দেখছে আমার স্ত্রী মিসেস হার্ট ক্যাসেল আবার এই রকম কথা বলছে, ঠিক আছে, যে ছেড়ে দাও হাইওয়েম্যান, ডাকাত মশাই ছেড়ে দাও আমার ছেলেকে, ঠিক আছে। হার্ট ক্যাসেল কি বলছে দেখো, মাই ওয়াইফ অ্যাজ আই এম খ্রিশ্চিয়ান। তাহলে ওর দেখে অবাক, মানে এখানে বলছে দেখো আমি যেমন খ্রিশ্চান এটা সত্যি, সেইটা সেই রকমই, মানে এখানে আমি যাকে দেখছি সে হলো মিসেস হার্ট ক্যাসেল, আমার স্ত্রী। সেটা দেখে ও অবাক হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা সোয়ার, এরকম বলা যায়, মানে আই সোয়ার, আর আমরা যেরকম বলি বলি না, আই সোয়ার দ্যাট আই ওয়াজ নট দেয়ার, এরকম, ঠিক আছে। তাহলে বলছে যে আমি যেমন খ্রিস্টান সেই রকমই এটাও সত্যি যে তুমি আমার স্ত্রী, এখানে কি করে এলে? তুমি তো আন্ট পেডিগ্রির বাড়িতে যাওয়ার কথা, টনি ভাবলাম দিয়ে এসেছে, তা তুমি আবার এখানে কি করে চলে এলে সেইটা বলছে দেখো। ফ্রম হোয়েন্স ক্যান সি কাম, হোয়েন্স মানে হোয়ার, ঠিক আছে, হোয়েন্স। তাহলে বলছে যে কোথা থেকে এলো, এ কোথা থেকে এলো, টনের দিকে তাকিয়ে বলছে, ঠিক আছে। অর হোয়াট ডাজ সি মিন, আর বলছে কি এই সমস্ত কথা, এই যে হাইওয়ে ম্যান, এই সমস্ত কথাগুলো বলছে। এই যে তোমার বললো হিয়ার গুড জেন্টলম্যান ওয়েট ইউর রেজ আপন মি, টেক মাই মানি মাই লাইফ বাট স্পেয়ার দ্যাট ইয়াং জেন্টলম্যান, স্পেয়ার মাই চাইল্ড, এই সমস্ত কথা কেন বলছে, ঠিক আছে। মিসেস হার্ট ক্যাসেল নিলিং, মিসেস হার্ট ক্যাসেল নতজানু হয়ে, অর্থাৎ হাঁটু গেড়ে মাটিতে আর কি, ঠিক আছে, নতজানু হয়ে জাস্ট রিকোয়েস্ট করছে। এখনও দেখো এখানে বলছে যে মাই ওয়াইফ, এত কিছু বললো, তবুও টেনশনে, মানুষের যখন হাইপার টেনশন থাকে তখন কানে কথা পৌঁছায় না, ঠিক আছে। তা সেই রকমই মিসেস হার্টকেসেল টেক কম্প্যাশন অন আস মিস্টার গুড হাইওয়েম্যান। তাহলে দেখো গুড হাইওয়েম্যান, মিস্টার হাইওয়েম্যান, ঠিক আছে, গুড মিস্টার হাইওয়েম্যান মানে ডাকাত মশাই আমাদের উপর একটুখানি দয়া করুন। টেক আওয়ার মানি, আওয়ার ওয়াচেস, দেখো যে সমস্ত জিনিস আছে, টাকা পয়সা, ঘড়ি, সমস্ত কিছু নিয়ে নাও। অল উই হ্যাভ, আমাদের যা আছে, বাট স্পেয়ার আওয়ার লাইফস, আমাদের জীবনগুলোকে বিনিময়ে ফিরিয়ে দাও, আমাদের জীবন নিয়ে নিও না, ঠিক আছে। উই উইল নেভার ব্রিং ইউ টু জাস্টিস, আমরা আদালতে কোনো কেস কপাটি করবো না, থানায় যাব না, কোনো চিন্তা নাই তোমার, ঠিক আছে, তোমার এগেনস্টে কিছু হবে না। ইনডিড উই ওন্ট, আমরা করবোই না, করবোই না, গ্যারেন্টি, ঠিক আছে। মিস্টার গুড হাইওয়েম্যান, গুড হাইওয়েম্যান, এরকমভাবে অ্যাড্রেস করছে, যেহেতু ওর তো আর নাম জানে না সেই জন্য এরকমভাবে কথা বলছে। হার্ট ক্যাসেল এবার বলছে দেখো, এবার শুনে অবাক হয়ে যাবে, হার্ট ক্যাসেল বলছে আই বিলিভ দ্য ওমেন্স আউট অফ হার সেন্সেস। তাহলে কি বলছে, আমার তো মনে হচ্ছে যে ওর মানে কি কোনো সেন্সেস, হচ্ছে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি চেতনা সমস্ত কিছু লোপ পেয়েছে নাকি, সমস্ত কিছু ও কি মতিভ্রম হয়ে গিয়েছে, ওর চিত্তবিভ্রম হয়ে গিয়েছে। হোয়াট ডরথি, ডরথি ওর নাম, মানে ডরথি হার্ট ক্যাসেল, ঠিক আছে। বলছে দেখো ডরথি, ডোন্ট ইউ নো মি, তুমি আমাকে চিনতে পারছো না, হ্যাঁ আমাকে চিনতে পারছো না। এবার ধরে নাও কথাটা বলার সঙ্গে ঝাঁকানি দিয়েছে, ঠিক আছে, ঝাঁকানি দিয়ে দিয়ে কথাটা বলছে। মিসেস হার্ট ক্যাসেল বলছে
মিস্টার হার্ট ক্যাসেল অ্যাজ আই অ্যাম অ্যালাইভ, ও যেমন বললো মাই ওয়াইফ অ্যাজ আই অ্যাম এ খ্রিস্টিয়ান, সেই রকমই বলছে দেখো মিস্টার হার্ট ক্যাসেল অ্যাজ আই অ্যাম অ্যালাইভ, মানে আমি যেরকম, আমি যদি বেঁচে থাকি, ঠিক আছে, মানে তাহলে আমি কাকে দেখছি, মানে এখানে কি বলছে দেখো, আই অ্যালাইভ, এটা ভালো কথায় সিম্পলভাবে বলতে গেলে বলা যায় যে হি ইজ মিস্টার হার্ট ক্যাসেল, আই সোয়ার বাই মাই লাইফ, ঠিক আছে, আমি আমার জীবনের শপথ খেয়ে কসম খেয়ে এরকম বলছি যে তুমি মিস্টার হার্ট ক্যাসেল, মাই ফিয়ার্স ব্লাইন্ডেড মি, আমার ভয়, আমি যে ভয় পেয়ে গিয়েছিলাম সেটা আমাকে অন্ধ করে দিয়েছিল, ভয় আর টেনশন আর রাগ, এই তিনটে ভালো কিছু হয় না, ঠিক আছে, সবই নেগেটিভ পর্যায়ে হয়ে যায়। তবে একটা অ্যামাউন্ট আছে আর কি, পরিমাণ, যাই হোক, মনোবিদ্যার ক্লাস নয় গো। তারপরে দেখো কি বলেছে যে বাট হু মাই ডিয়ার কুড হ্যাভ এক্সপেক্টেড টু মিট ইউ হিয়ার ইন দিস ফ্রাইটফুল প্লেস সো ফার ফ্রম হোম। কিন্তু মিস্টার হাটকেসেলকে চিনতে পারলেও মানে ওর যে সারাউন্ডিংস, চারিদিকের পরিবেশটা, চারিদিক সম্পর্কে কিন্তু এখনো কোনো জ্ঞান নেই। কিন্তু দেখো বলছে যে কিন্তু মাই ডিয়ার, প্রিয় আমার, তোমাকে এইরকম একটা ভয়ানক জায়গায় তোমার সঙ্গে যে আমার দেখা হবে, দেখা হতে পারে, এটা কে আশা করেছিল, কে প্রত্যাশা করতে পারে বলো, বাড়ি থেকে এত দূরে, ঠিক আছে, হোয়াট হ্যাজ ব্রট ইউ টু ফলো আস, তুমি আমাদেরকে কেন ফলো করলে, মানে ঠিক আছে, যে হোয়াই হ্যাভ ইউ ফলোড আস, কেন বাড়ি থেকে এত ডিস্টেন্স একটা প্লেসে কেন ফলো করতে গেলে, অনুসরণ করতে গেলে। হার্ট কেসের বলছে দেখো, শিওর ডরথি, ইউ হ্যাভ নট লস্ট ইউর উইটস, তাহলে উইটস বলতে গেলে গন ম্যাড বলতে চেয়েছে, তুমি পাগল হয়ে যাওনি তো ডরথি, কি বলছো গো, সো ফার ফ্রম হোম, বাড়ি থেকে দূর, হোয়েন ইউ আর উইদিন 40 years অফ আওয়ার ওন ডোর, ওই দেখো দরজা থেকে আমরা 40 গজের মধ্যে আছি, অর্থাৎ 80 হাত, মানে কি বাড়ি থেকে 80 হাতের মধ্যেই আছি গো, বাড়ির বাগানে আছি, এরকম কাছেই তো আছি, বাড়ি থেকে দূর কোথাও। টু হিম, টনিকে বলছে, এবার বুঝতে পেরেছে হাটকেসেল যে টনিরই কিছু প্ল্যান ট্রিক্স আর কি। বলছে দেখো, দিস ইজ ওয়ান অফ ইউর ওল্ড ট্রিক্স ইউ গ্রেসলেস রোগ ইউ, তাহলে গ্রেসলেস মানে সেমলেস, লজ্জাহীন, নির্লজ্জ, আমরা যেরকম বলি নির্লজ্জ, শ্রীহীন ছেলে যার শ্রী নাই, সৌন্দর্য নাই, ঠিক আছে, সেরকম, সৌন্দর্য মানে কাজের সৌন্দর্য, সেরকম। বলছে যে আম, তোরই কোনো প্ল্যান হবে, ওল্ড ট্রিক্স, ইউজুয়াল, ওল্ড মানে কি ইউজুয়াল, যেরকমভাবে সে একবার প্রথমেই আমরা পেয়েছিলাম না, হাটক্যাসেল বলছিল যে আমি পরচুলাটা আমার চেয়ারের সঙ্গে বেঁধে দিয়েছিল, আমি যখন প্রণাম করতে যাই তখন পরচুলাটা মাথা থেকে খুলে যায়, আমার সেই মানে তোমার টেকো মাথাটা বেরিয়ে গিয়েছিল, তারপরে ও গেস্টদের যারা আসে তাদের চটিগুলোকে আগুন লাগিয়ে দেয়, সেইটাই বলছে তোর ইউজুয়াল ট্রিক্স, তোর যেরকম কৌশল, তোর যেরকম বদমাশি, সেই রকমই এটাও তোর সেই বদমাশির পর্যায়েই পরে একটা। ডোন্ট ইউ নো দ্য গেট, এবার ডরোথিকে বলছে দেখো, টু হার বলেছে, ঠিক আছে, ডরোথিকে বলছে, মানে মিসেস হাটক্যাসেলকে বলছে যে ডু ইউ নো দ্য গেট, দেখো দেখো ওই দেখো গেটটা চিনতে পারছো না, আমাদের গেট, বাড়ির দরজা যেখানে তোমার হরিণের শিং লাগানো আছে, এরকম, অ্যান্ড দ্য মালবেরি ট্রি, ওই দেখো তুতে গাছটা দেখতে পাচ্ছ না, ডোন্ট ইউ রিমেম্বার দ্য হর্স পন্ড মাই ডিয়ার, দেখো ওই দেখো অশ্বদের যে পুকুর, ঘোড়াদের স্নান করানো হয়, এই পুকুরটা তুমি চিনতে পারছো না। এবার মিসেস হাটক্যাসেলও চিনতে পারবে, মিসেস হাটক্যাসেল সম্বিত ফিরে পেয়েছে দেখো, ইয়েস আই শ্যাল রিমেম্বার দ্য হর্স পন্ড অ্যাজ লং অ্যাজ আই অ্যালাইভ, আই লিভ, ঠিক আছে, লাইভ নয় এটা। তাহলে এখানে বলতে চাইছে যে হ্যাঁ আমি তো সবই চিনতে পারছি, ঠিক আছে, মানে আমি যেহেতু বেঁচে আছি সেই রকম ভাবেই, মানে সেইভাবেই আমি আমি বাড়ি চিনতে পারছি, এবার গেট চিনতে পারছি, হর্স পন্ডও চিনতে পারছি, হ্যাঁ, আই হ্যাভ কট মাই ডেথ ইন ইট। এবার কি বলছে দেখো, যে এই পুকুরে ডুবিয়ে তো টনি আমাকে মারতে চেয়েছিল, কাদা খাইয়েছিল যে, এবার টু টনি, এবার কিন্তু ওর ভুলটা ভেঙে গিয়েছে, টনিকে বলছে দেখো, অ্যান্ড ইট ইজ ইউ গ্রেসলেস ভার্লেট, আই ও অল দিস, তাহলে কি বলছে দেখো, সব কিছু কারণের জন্য, সব কিছুর জন্য তুই তো দায়ী, আই ও অল দিস, মানে আমি তোকেই রিজন করবো, কি করবোই তো, এরকম বলছে, ঠিক আছে, মানে ইউ আর দ্য রেসপন্সিবল ম্যান, ঠিক আছে, ইউর রেসপন্সিবিলিটি, সব কিছু ওর জন্য হয়েছে, সব কিছুর জন্য টনি দায়ী, কিন্তু আই উইল টিচ ইউ টু অ্যাবিউজ ইউর মাদার, আই উইল, তাহলে বলছে দেখো, মায়ের সঙ্গে এরকম ফাজলামি, মায়ের সঙ্গে এরকম বদমাইশি করিস, দাঁড়া দাঁড়া আমি তোকে শেখাবো, আমি তোকে ঠিক শিক্ষা দিয়ে দেবো। টনি বলছে দেখো, এ গড মাদার, অল দ্য প্যারিস সেজ ইউ হ্যাভ স্পয়েলড মি অ্যান্ড সো ইউ মে টেক দ্য ফ্রুটস অন ইট। দেখো কত সুন্দর একটা কথা, টনি বলছে প্যারিস মানে কি বলতো, হোল লোকালিটি, ঠিক আছে, লোকালিটি সমস্ত, মানে অঞ্চলের, তোমাদের আশেপাশের অঞ্চলটা সব গোটাই জায়গাগুলো, 4-5টা গ্রাম, টাউন হলে টাউনের যে পোর্শনটা সেটাকে নিয়ে, ঠিক আছে,
তাহলে এখানে কি বলছে দেখো, বাই গড মাম্মা, মা সবাই তো বলে যে তুমি আমাকে স্পয়েল করেছো, নষ্ট করেছো, আর তুমি এই ফলটা খাবে না, মানে তুমি একটা ছেলেকে স্পয়েল করবে আর তার তুমি ফল খাবে না, তাই হয়? ঠিক আছে, তুমি যেরকম ভাবে মানুষ করবে সেটা তোমাকেও ভুগতে হবে। মিসেস হাটকেসেল বলছে দেখো, আই উইল স্পয়েল ইউ, আই উইল। হ্যাঁ হ্যাঁ, আরও তোকে স্পয়েল করবো, তো আমি করবোই, উইল এরকম ঝগড়া মানে তোমার এমফ্যাসিস দিয়ে বলছে দেখো, ফলোজ হিম অফ দ্য স্টেজ। এবার টনি এগিয়ে যেতে থাকে, টনিকে ফলো করতে থাকে পিছন দিকে, দৌড়াতে থাকে, ঠিক আছে, মানে টনিকে মারবে ধরবে এরকম ব্যাপার, এক্সিট। এবার দুজনেই এক্সিট করে, মানে তোমার প্রস্থান করলো কিন্তু, মানে টনি প্রথমে, তারপরে মিসেস হাটকে, টনি পালিয়ে গিয়েছে দৌড়ে, তারপরে মিসেস হাটক্যাসেল এক্সিট করলো, সেই জন্য তোমার সিঙ্গুলারে দিয়েছে, ঠিক আছে। হাটক্যাসেল কি বলছে দেখো, দেয়ার ইজ আ মোরালিটি হাউ এভার ইন হিজ রিপ্লাই। তাহলে এখানে কি বলছে যে, এই যে টনি ইন হিজ বলেছে দেখো, টনি যেটা বললো যে তুমি একজনকে নষ্ট করবে আর তার ফল খাবে না, তার ফলাফলটা ভোগ করবে না, তা তো হয় না। আর সেই জন্য বলছে যে হ্যাঁ, ওর কথার মাঝে, উত্তরের মাঝে অবশ্যই একটা লেসন আছে, নৈতিক কথা আছে, কেননা প্রথম থেকেই মিসেস হাটকেসেল টনিকে প্রচুর প্রশ্রয় দিয়েছে। টনি পড়াশোনা করে না তাও কিছু বলে না, টনি এল হাউসে যায়, মজা করে, সারাদিন ঘুরে বেড়ায়, তবুও টনি কিন্তু শাসন করে না। ওই যে বলছিল যে সে কনজামশন, ক্ষয় রোগে ভুগছে, টনি আর কদিন বেঁচে থাকবে, ওকে একটু ছেড়ে দাও, হিউমার করুক, এবার হিউমারের ফল ভোগ কর। এন্টার হেস্টিংস অ্যান্ড মিস নেভিল। এবার মিস নেভিল আর হেস্টিংসকে আমরা কোথায় ছেড়ে এসেছিলাম বলতো, যখন টনি বলছিল যে হেস্টিংসকে যে তোমার যদি ঘোড়াগুলো রেডি থাকে তুমি এবার রওনা দিতে পারো, কিন্তু দুজনে মিলে তোমরা, কেননা আমার ঘোড়াগুলো এখন ক্লান্ত হয়ে গিয়েছে, আমরা যেহেতু বাড়ির রাউন্ড রাউন্ড ঘুরেছি আর কি, সেই রকমই এখানে তোমার ওই কনসেপ্ট বেসিসেই দেখো চলবে ওদের কনভারসেশনটা। হেস্টিংস বলছে যে, মাই ডিয়ার কনস্ট্যান্স, হোয়াই উইল ইউ ডেলিভারেট দাস। তাহলে কি এখানে কি বলছে যে, তুমি এরকমভাবে ভাবছো কেন, ঠিক আছে, ডেলিভারেট মানে এখানে পন্ডার, গভীর চিন্তা করা, ঠিক আছে, পন্ডারিং। আচ্ছা কেন ভাবছো, কোন বিষয়ে ভাবছো, কি ভাবছো, এটা আমরা পাবো অ্যান্সারে দেখো পরের লাইনে, ইফ উই ডিলে আ মোমেন্ট, মানে ওরা এখনো যায়নি, চলে যায়নি, কিন্তু বলছিস দেখো, আমরা যদি আর এক মুহূর্ত দেরি করি না, অল ইজ অল ইজ লস্ট ফর এভার। দেখো অলের পরে ইজ হয়, আরও হয় তোমার কনটেক্সট বেসিসে, এটা খুব মজার বিষয়। তাহলে এখানে বলছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে হয় কিন্তু, ঠিক আছে, দুটোই হয়। তাহলে বলছে দেখো, সমস্ত আশা ভরসা সব নষ্ট হয়ে যাবে যদি আমরা আরেকটু দেরি করি। তোমার মা এখানে চলে আসবে, মা মানে ওই যে আন্ট আর কি, মিস নেভিল, না নেভিলের মানে তোমার মিসেস হাটক্যাসেল, ঠিক আছে, ডরোথি হাটক্যাসেল। প্লাক আপ আ লিটল রেজলিউশন, প্লাক মানে পিক আপ, সংগ্রহ করো, কালেক্ট করো আর কি, একটুখানি সংকল্প কালেক্ট করো, একটুখানি সাহস কালেক্ট করো চলে যাওয়ার জন্য। অ্যান্ড উই শ্যাল সুন বি আউট অফ দ্য রিচ অফ হার ম্যালিগনিটি। ম্যালিগনিটি একটা তোমার খারাপ শব্দ, ঠিক আছে, ম্যালাইন মানে ব্যাড, আর বিনাইন মানে গুড। তাহলে বলছে যে তার অ্যাঙ্গার, ম্যালিগনিটি, তার রাগ, এই সমস্ত থেকে, তার বিদ্বেষ, রাগ থেকে আমরা দূরে চলে যাব যদি তুমি একটুখানি সংকল্প সঞ্চয় করো, তো ঠিক আছে, যদি তুমি মানে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে না, বুঝতে পারছো। হেস্টিংস বলছে যে চলো এবার আমরা পালিয়ে যাই, কিন্তু নেভিল যাই হোক কোনো কারণের জন্য রাজি হচ্ছে না। এবার সেই কারণগুলো আমরা পাবো দেখো ধীরে ধীরে। নেভিল কি বলছে দেখো, আই ফাইন্ড ইট ইম্পসিবল। আমি এবার এটাকে একদম ইম্পসিবল মনে হচ্ছে, আমার অসম্ভব মনে হচ্ছে, এই পালানো আমি আর ভাবতে পারছি না। মাই স্পিরিটস আর সো সাঙ্ক উইথ দ্য এজিটেশন আই হ্যাভ সাফার্ড। তাহলে বলছে আমার যা মানে স্পিরিট ছিল, এনার্জি ছিল, ঠিক আছে, এনার্জেটিক মোশন ছিল, সমস্ত কিছু একদম ডুবে গিয়েছে। কিসের জন্য বলেছে দেখো, দ্য এজিটেশন আই হ্যাভ সাফার্ড। এজিটেশন মানে অ্যাগোনি, যে যন্ত্রণাটা আমার এই ক্ষণিকের গেল না, মানে প্রথমে তো আন্ট পেডিগ্রির বাড়িতে যাব বলে মাথা খারাপ হয়ে গেল, ঠিক আছে, ভয় লেগে গেল, তখন আমার একটা মেন্টালি যে আমার একটা টর্চার চললো, এরপরে আমি আর তোমার সঙ্গে পালিয়ে যেতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, বুঝতে পারলে, মানে যেহেতু একটা ঝড় গেল ওর উপর দিয়ে, তার উপরে ওই যে টনি অতবার ঘোরালো, এবার শুধুমাত্র ওর আন্টকে যে জল খাইয়েছে তা তো নয়, একেও অনেক জায়গাতে সাফার করতে হয়েছে মিস নেভিলকে, সেই জন্য কিন্তু মিস নেভিল একবারে ভেঙে পড়েছে এখন। দ্যাট আই এম আনএবল টু ফেস অ্যানি নিউ ডেঞ্জার। তাহলে বলছে যে এজিটেশন, যে যন্ত্রণাটা আমি ভোগ করলাম, এরপরে আমি আর নতুন করে আর কোনো ডেঞ্জার, আর কোনো বিপদ আমি আর সহ্য করতে পারবো না। 2 or 3 years পেশেন্স উইল অ্যাট লাস্ট ক্রাউন আস উইথ হ্যাপিনেস। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে মিস নেভিল আগেই বলেছিল যে আমার 18 বছর হয়ে যাক, আমার বিয়ের বয়স হয়ে যাক, ঠিক আছে, এখনকার নিয়ম অনুসারে 21 হয়ে যাক,
মানে 3 বছর থেকে কম ছিল আর কি ওর, 18 হলে তখনকার দিনে 18 হতো, তখন 15 ছিল সেই অনুযায়ী বলেছে। তাহলে বলেছে 2 or 3 years, 2-3 বছরের যদি ধৈর্য ধরো তখন আমি ম্যাচিওর হয়ে যাব, সাবালিকা হয়ে যাব, আমি আমার নিজের ডিসিশন নিতে পারবো। তাহলে তখন আমাদের হ্যাপিনেসটা বলছে ক্রাউন্ড, ঠিক আছে, আমাদের মুকুট পরানো হবে, মানে আমরা দুজনেই সুখী থাকবো তখন। 2-3 বছর পরে আমরা যেহেতু বিয়ে করার একটা সম্মতি জ্ঞাপন করতে পারবো, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না, যেহেতু আমি ম্যাচিওর হয়ে যাব। এবার দেখো হেস্টিংস বলছে, বয়স অনুযায়ী ম্যাচিওর আর কি, হেস্টিংস কি বলছে, সাচ এ টেডিয়াস ডিলে ইজ ওর্স দ্যান ইনকনস্ট্যান্সি। খুব সুন্দর একটা লাইন এবং লাভারদের অভিমানজনক একটা লাইনও বটে, মানে রবীন্দ্রনাথের কথা। এখানে কি বলছে দেখো, টেডিয়াস মানে কি বলতো, ক্লান্তিকর, বিরক্তিকর। এই যে মিস নেভিল বলছে যে 2-3 বছরের অপেক্ষা করো বিনা কারণে, ঠিক আছে, মানে ওর দৃষ্টিতে কারণ আছে কিন্তু হেস্টিংসের দৃষ্টিতে কোনো কারণ নেই। তাহলে বলছে যে এই রকম এই যে টেডিয়াস ডিলে, একটা ইচ্ছামূলক একটা তোমার ক্লান্তিকর বিরক্তিকর দেরি, এইটা না ইনকনস্ট্যান্সির থেকেও খারাপ, মানে তোমার ডিসলয়ালিটি, মানে লাভ তারপরে ব্রেকআপ, ওর চেয়ে ভালো ব্রেকআপ হয়ে যাওয়া ভালো, কিন্তু এইরকমভাবে ডিলে করা এই জিনিসটা আরও খারাপ। মানে এখানে বলতে চেয়েছে তোমার আঘাতটা ভালো, অবহেলাটা ভালো নয়, সেই রকমই, ঠিক আছে। লেট আস ফ্লাই, চলো না চলে যাই মাই চারমার, এখানে ইমপ্রেস করে বলছে যে চলো এবার আমরা চলে যাই লক্ষ্মীটি আমি, চলো আমরা পালিয়ে যাই, আর থাকতে পারা যায় না এখানে। লেট আস ডেট আওয়ার হ্যাপিনেস, ডেট মানে শুরু করা, ঠিক আছে, একটা ডেট দেওয়া, যে আজ থেকে এই শুরু হলো, 15 দিন পরে পরীক্ষা, আজ থেকে কাউন্ট ডাউন শুরু, ডেড লাইন আর কি এরকম। তাহলে বলছে আওয়ার হ্যাপিনেস ফর দিস ভেরি মোমেন্ট, তাহলে আমরা এখন থেকেই আমাদের সুখী মুহূর্তগুলো শুরু করি জীবনের। পেরিস ফরচুন, আর বাবা তোমার ওই সম্পত্তি জুয়েলস তোমার আন্টের কাছে চলে গিয়েছে, ওগুলো বাদ দাও, ওগুলো আর আমাদেরকে চায় না, আমাদের আর চায় না, ঠিক আছে। লাভ অ্যান্ড কন্টেন্ট উইল ইনক্রিজ হোয়াট উই পজেস বাইন্ড এ মোনার্ক রেভিনিউ। তাহলে মনো মানে কি, মনো মানে একটা, ঠিক আছে, যেমন কার্বন মনোক্সাইড সিও, কার্বন ডাইঅক্সাইড CO2, ডাই মানে টু, ঠিক আছে। তাহলে আর মানে কি বলতো, রাজা, চিপ আর কি, ঠিক আছে। তাহলে লেট মি প্রিভেল, তাহলে এখানে কি বলছে যে লাভ অ্যান্ড কন্টেন্ট, আমাদের কন্টেন্ট মানে কি সন্তুষ্টি, একটা কন্টেনমেন্ট আর কি। তাহলে বলছে আমরা যে একে অপরকে ভালোবাসি, পছন্দ করি, এবং আমাদের যে সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন, এই দুটো মিলেমিশে আর কি, মানে তোমার কি বলবো, একটা স্যাটিসফ্যাকশন এবং দুজনের একে অপরের প্রতি আস্থা, এই দুটো মিলেমিশে আমাদের প্রচুর সম্পত্তি তৈরি করে দেবে, যেটা কিংস ট্রেজারের চেয়েও বেশি। একটা রাজার রেভিনিউ মানে কি সম্পত্তি, ঠিক আছে, একটা রাজার যে সম্পত্তি থাকে তার চেয়েও বেশি সুখী থাকবো আমরা, কেননা আমাদের জীবন সন্তুষ্টমূলক হবে, আমরা একে অপরকে পছন্দ করি, সেই অনুযায়ী আমরা যার সঙ্গে জীবন স্পেন্ড করতে চেয়েছি তাকেই পাবো, এই ইত্যাদি ইত্যাদি, এরকম বুঝতে পারছো কীরকম ব্যাপার। লেট মি প্রিভেল, তাহলে বলছে যে আহ, তাহলে এখানে বলছে যে লেট মাই উইল প্রিভেল, ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি সেটাই এবার করো, ইউ ডু হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, ঠিক আছে। তারপরে দেখো মিস নেভিল বললো নো মিস্টার হেস্টিংস নো। এবার মিস নেভিল কিন্তু সংকল্পিত হয়ে গিয়েছে, মিস নেভিল ভেবেই নিয়েছে যে না, আমি ওই টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছুই, তার সঙ্গে একটা মানে ইচ্ছাও চাই, মানে মিস্টার হার্ট ক্যাসেলের ইচ্ছা, মিসেস হার্ট ক্যাসেলের ইচ্ছা, তারপরে আমি বিয়ে টিয়ে করবো, ঠিক আছে, তার আগে এই 3 বছরের আর বিয়ে করবো না, কিন্তু সেরকম প্রুডেন্স ওয়ান্স মোর কামস টু মাই রিলিফ, এই জায়গাটাতে একটু বোঝো। মানে একবার ওরা ভুল করেছিল, চলে যাবে বলেছিল, ঠিক আছে, টনি চুরি করেছিল, হেস্টিংসকে দিয়েছিল, মানে তোমার জুয়েলসগুলো, কিন্তু কি হলো, একবার গড ওদেরকে আবার একবার সুযোগ দিয়ে দিল, দেখো, মানে পেডিগ্রি আন্টির বাড়িতে চলে গেলে আর কোনো আশা ছিল না, কিন্তু নেভিল বলছে যেহেতু ভগবান আমাকে রক্ষা করেছে টনির মাধ্যমে, তাই আমার প্রুডেন্স, বিচক্ষণ মানে তোমার বিচক্ষণভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ডিসিশন ভগবান আমাকে আবার একবার দিয়েছে, তাই আমি ভুল কিছু করবো না, অ্যান্ড আই উইল ওবে ইটস ডিকটেটস মানে নীতি রীতি এইরকম, ঠিক আছে, শিক্ষা দীক্ষা। তাহলে বলছে যে একবার আমি ইমোশনালি এক্সাইটেড হয়ে ভুল করার চেষ্টা করেছিলাম, তোমার সঙ্গে পালানোর সিদ্ধান্ত আমি নিয়েও ছিলাম, কিন্তু এখন যখন আমি একবার সুযোগ পেয়ে গিয়েছি আবার, আর আমি ভুল করবো না। ইন দ্য মোমেন্ট অফ প্যাশন ফরচুন মে বি ডেসপাইসড, এই জায়গাটা তোমরা মনে রাখবে। বলছে দেখো মানুষ যখন ইমোশনাল হয়ে পড়ে না, তখন মনে হয় যে এক অপরের সান্নিধ্য পেলেই হবে, ঠিক আছে, টাকা পয়সাটা কোনো ম্যাটারই নয়, ফরচুন কোনো দরকারই নয়, বাট ইট এভার প্রডিউস আ লাস্টিং রিপেন্টেন্স। কিন্তু কি হয় বলো তো,
এই টাকা পয়সাটা না থাকলে এর জন্য একটা পার্মানেন্ট সেন্স অফ রিপেন্টেন্স হয়। লাস্টিং রিপেন্টেন্স মানে দীর্ঘস্থায়ী রিপেন্টেন্স মানে অনুতপ্ত। তোমাকে যে কপালে যে কষ্ট আছে সেটা দীর্ঘদিন ধরে ভোগ করতে হয় ফরচুন না থাকলে, ঠিক আছে? কষ্টটা ভোগ করেই যেতে হয়, রিপেন্টে হয়। I am resolved to apply to Mr. Hardcastle's compassion and justice for redress. Redress মানে এখানে দেখো অ্যাড্রেসের মতো অনেকটা redress মানে হেল্প, ঠিক আছে? সাহায্য, মানে তোমার রিলিফ বলতে পারো, কম্পেনসেশন বলতে পারো, ক্ষতিপূরণ, সাহায্য, মুক্তি। মানে এখানে বলতে চাইছে যে আমি একবার মিস্টার হার্ডক্যাসেলকে এই সমস্ত কথাগুলো বলবো, যা সে যদি দয়া করে এবং আমার যদি বিচার করতে পারে ঠিকমতো সিম্প্যাথি দিয়ে, আমার প্রতি যদি সহানুভূতিপূর্ণ হয়, তাহলে নিশ্চয়ই আমাকে হেল্প করবেন, ঠিক আছে? বুঝতে পারলে? এবার দেখো হেস্টিংস কি বলছে, বাট দো হি হ্যাড দ্য উইল, কিন্তু যদিও মিস্টার হার্ডক্যাসেলের ইচ্ছাটা থাকেও, ঠিক আছে? মিস্টার হার্ডক্যাসেল যদি বললো বেশ ঠিক আছে আমি বুঝলাম ব্যাপার, নেভিল তো সব কিছু, হি হ্যাজ নট দ্য পাওয়ার টু রিলিভ ইউ, কিন্তু সে তার তো ক্ষমতা নাই তোকে মুক্তি দেওয়ার, মানে তোমাকে মুক্তি দেওয়ার, তোমাকে এই ডিসিশনটা দেওয়ার, যেহেতু তুমি তো তার কেউ হও না, তুমি মিসেস হার্টক্যাসেলের ভাইজি, ঠিক আছে? কাজিন। তাহলে তুমি কি করে বিয়ে করবে, মানে রাজি কি করে করাবে? ও তো বলতে পারবে না যে বিয়ে করোগা যা কর, এই মানে ডিসিশনটা তো দিতে পারবে না তোমাকে, কিন্তু রিলিভ করতে পারবে না। মিস নেভিল এখানে বলছে, বাট হি হ্যাজ ইনফ্লুয়েন্স, কিন্তু এই বাড়ির উপর তার তো একটা প্রভাব আছে, কর্তৃত্ব তো আছে, তাই না? একটা অথরিটি আছে, অ্যান্ড আপন দ্যাট আই অ্যাম রিজলভ টু রিলাই, এবং সেইটার উপরে আমি রিজলভ একদম ডিসিশন নিয়ে নিয়েছি যে ওইটার উপরেই আমি ডিপেন্ড করব, মানে আই হ্যাভ ডিসাইডেড টু ডিপেন্ড অন ইট, সেইটার উপরে, মানে মিস্টার হার্টক্যাসেলের ডিসিশনের উপরে এবার ছেড়ে দিচ্ছে। দেখো হেস্টিংস বলছে আই হ্যাভ নো হোপস, আমার কিন্তু কোনো আশা ভরসা নেই বাপু, বাট সিন্স ইউ পারসিস্ট, কিন্তু তুমি যেহেতু ইনসিস্ট করছো, জোর করছো, আই মাস্ট রিলাক্টেন্টলি ওবে ইউ, আমার মানে আনউইলিং থাকা সত্ত্বেও আমি ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছুকভাবেই তোমাকে মানতে, তোমাকে মেনে চলতে, তুমি যেটা বলছো সেটার উপরে ডিপেন্ড করতে আমিও বাধ্য, এক্সান্ট। তারপরে দুজনেই দেখো স্টেজ ছেড়ে চলে গেল, ঠিক আছে? এইবার একটা নতুন সিন আরম্ভ হবে আমাদের, সিন 3। সিন 2টা শেষ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? অ্যাক্ট 5-এর সিন 2 শেষ হয়ে গেল, এবার সিন 3 আরম্ভ হলো। এবার সিন 3-কে কি বলা হয় বলো তো? ডিসকভারি সিন বলা হয়। ডিসকভারি সিন মানে এই সিনই সব কিছু প্রকাশ হয়েছে ব্যাপারগুলো, সেই জন্য বলা হয় ডিসকভারি, যেমন ডিসকভারি চ্যানেল। ঠিক আছে, তাহলে এখানে কোথায় সিনটা আরম্ভ হবে বলো তো? এন্টার চার্লস, স্যার চার্লস, আচ্ছা বেশ ঠিক আছে, মিস নেভিল, মিস হার্টক্যাসেল, ঠিক আছে? এবার দেখো কোন জায়গাটা, মানে স্যার চার্লস বলতে গেলে কি, স্যার চার্লস আর মিস হার্টক্যাসেল ওদের কথা লাস্ট কোন কথা হয়েছিল, যে আপনারা যদি একটু কার্টেনের মাঝে থাকেন, পর্দার যদি ওই ধারে থাকেন, তাহলে আমি মানে প্রুভ করতে পারবো যে মার্লো আমার প্রতি কেমন অনুগত, মার্লো আমাকে কীভাবে পছন্দ করে না করে, ঠিক আছে? মনে পড়েছে সে হার্টক্যাসেল কে আর তোমার স্যার চার্লসকে যেটা বলেছিল মিস নেভিল। স্যার চার্লস বলছে দেখো, হোয়াট আ সিচুয়েশন আই অ্যাম ইন, দেখো কি পরিস্থিতিতে আছি, দেখো কাকে বলছে? মিস হার্টক্যাসেলকে, কেট হার্টক্যাসেলকে, ঠিক আছে? কেটকে বলছে দেখো, ইফ হোয়াট ইউ সে অ্যাফেয়ার্স আই শ্যাল দেন ফাইন্ড আ গিলটি সান, তাহলে এখানে বলছে যে তুমি যেটা বলছো সেটা যদি প্রুভ হয়, তাহলে আমি আমার ছেলেকে দোষী সাব্যস্ত করব, আমি পাবো, ঠিক আছে? দোষী হিসাবে ছেলেটা আমার কাছে দোষী হয়ে যাবে, মানে ও তো মিথ্যা কথা, ধরে নাও কেট যদি ঠিক বলে তাহলে মার্লো প্রুভ হবে ভুল, ঠিক আছে? এবার মার্লো যদি ঠিক বলে তাহলে কেট ভুল প্রুভ হবে, তাই তো? ইফ হোয়াট হি সেজ বি ট্রু, আর যদি মার্লো যেটা বলছে সেইটা যদি প্রুফ হয় ঠিক বলে, আই শ্যাল দেন লস ওয়ান দ্যাট, খুব সুন্দর কথা দেখো, অফ অল আদার্স, তাহলে কি বলছে? আমি ঠিক সেই মানুষটাকেই হারাবো, অফ অল আদার্স, অন্যদের চেয়ে সবচেয়ে দামি একটা মানুষকে হারাবো, আই মোস্ট উইশড ফর এ ডটার, যাকে আমি আমার মেয়ে বানাতে চেয়েছিলাম, মেয়ে বানাতে চেয়েছিলাম মানে এখানে ডটার ইন ল, ঠিক আছে? মানে বৌমা বানাতে চেয়েছিলাম, বৌমা তো মেয়ের মতোই বলতে চেয়েছে। তাহলে যদি মারলো ঠিক বলে তাহলে বিয়েটা তো হবে না, সেই জন্য বলছে যে মারলো তো বলেছিল আমি ইনডিফারেন্ট, ওর প্রতি উদাসীন, তোমার কেটের প্রতি, ঠিক আছে? তাহলে বিয়ে কি করে হবে? তাহলে বলছে ও যদি ঠিক বলে তাহলে আমি আমার মেয়েকে হারাবো, যাকে আমি মেয়ে বানাতে চেয়েছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে মিস হার্টক্যাসেল বলছে আই এম প্রাউড অফ ইউর অ্যাপ্রোভেশন অ্যান্ড টু শো মাই মেরিট ইট, তাহলে বলছে দেখো আই এম প্রাউড, মানে আপনি যে আমাকে মেয়ের হিসাবে স্বীকৃতি দিতে চাইছেন সেই জন্য কিন্তু অ্যাপ্রোভেশন মানে অ্যাপ্রুভাল, মানে আপনার যে ডিসিশন তার উপরে কিন্তু সত্যি গর্বিত। অ্যান্ড টু শো আই মেরিট, দেখো এখানে টু শো বলতে গেলে কি বলেছে যে টু শো মানে টু প্রুভ,
দ্যাট আই ডিজার্ভ ইট। আই মেরিট বলতে গেলে এই 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 টার্মগুলোই মুশকিল। মেরিট বলতে গেলে এখানে ডিজার্ভ হিসেবে ধরে নেবে, ঠিক আছে? মানে বলতে চাইছে যে আই অ্যাম প্রাউড অফ ইউর অ্যাপ্রোভেশন অ্যান্ড টু শো আই মেরিট ইট। আই মেরিট ইট, ঠিক আছে? তাহলে বললো যে টু প্রুভ দ্যাট, যে আমি ঠিক, আমি আপনার মেয়ের আসনটা ডিজার্ভ করি, সেই জন্য আমাকে একটা অ্যাক্ট করতে হবে। ইফ ইউ প্লেস ইয়োর সেলফ অ্যাজ আই ডিরেক্টেড, আমি যেভাবে বলেছিলাম আপনি যদি ঠিক সেইভাবেই দাঁড়ান এই কার্টেনের দরজা, মানে তোমার পর্দার পিছনে, ঠিক আছে, ইউ শ্যাল হিয়ার হিজ এক্সপ্লিসিট ডিক্লারেশন। তাহলে এক্সপ্লিসিট শব্দটার কি অর্থ? সই। আর একটা কাছাকাছি শব্দ আছে তোমার এলিসিট বলে, ঠিক আছে? বেশ, যাই হোক, এখানে বলেছে যে আপনি যদি কার্টেনের পিছনে দাঁড়ান না, তাহলে ঠিক দেখতে পারবেন যে ওর যেরকমভাবে আমার প্রতি ডিক্লারেশন অফ লাভ, ওর, ঠিক আছে, লাভের প্রকাশ, সেই জায়গাটা কিন্তু প্রকাশ হয়ে পড়বে। বাট হি কামস, মার্লো আসছে, আসছে, ঠিক আছে? মার্লো আসছে বলতে গেলে আর তো কথা বলতে পারবে না ওরা। স্যার চার্লস বলছে দেখো, আই উইল টু ইয়োর ফাদার, মানে আই উইল টু ইয়োর ফাদার মানে আই এম গোয়িং টু ইয়োর ফাদার, অ্যান্ড কিপ হিম মানে আস্ক হিম টু অ্যাপয়েন্ট টু দ্য অ্যাপয়েন্টমেন্ট মানে কি, আমি তোমার বাবার কাছে যাচ্ছি, ঠিক আছে? ওকে শুধু ডেকে আনি, ও তো দেখবে, মানে তোমরা দুজন কথা বলবা আর আমরা শুনবো পাশ থেকে। কিন্তু সেটা কিন্তু মার্লো জানে না। মার্লো জানলে তো সবই হয়ে যেত। মার্লো কিছুই জানে না। এক্সিট স্যার চার্লস চলে গেল, দেখো, এন্টার মার্লো। এবার মার্লো প্রবেশ করলো। মার্লো প্রবেশ করুক। মার্লো কি বলছে দেখো, দো প্রিপেয়ার্ড ফর সেটিং আউট, যদিও আমি এবার বাড়ি থেকে চলে যাওয়ার ডিসিশন নিয়ে নিয়েছি, বেরোবো এবারেই। আই কাম ওয়ান্স মোর টু টেক লিভ, আমি একবার তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম, ঠিক আছে? নট ডিড আই টিল দিস মোমেন্ট নো, আমি জানি না, ঠিক আছে? নট ডিড আই, জানিই না আমি, টিল দিস মোমেন্ট নো দ্য পেইন আই ফিল ইন দ্য সেপারেশন, কেন আমি তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য এত আমার কষ্ট হচ্ছে। মানে এখানে যে কেট হার্টক্যাসেলকে বলছে, কিন্তু সেই পুয়ার রিলেটিভ ভেবে, মানে ওকে তো প্রথমে বারমেড ভেবেছিল, তারপরে এবার জানে যে পুয়ার রিলেটিভ, ও বারমেড নয়, এটা ইনও নয়, যাই হোক। তাহলে বলছে তোমার কাছ থেকে সেপারেট হতে আমার এত কেন কষ্ট হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। দেখো মিস হার্টক্যাসেল এখানে কি বলছে যে ইন হার ওন ন্যাচারাল ম্যানার, স্বাভাবিকভাবেই বলছে। স্বাভাবিকভাবে বলতে গেলে ফ্র্যাঙ্ক ভাবে, যে মিসেস হার্টক্যাসেলের মতোই, তোমার মিস হার্টক্যাসেলের মতোই অনেকটা টোন এখানে। I believe sufferings cannot be very great, sir, which you can so easily remove. তাহলে এখানে বলছে যে যেহেতু মার্লো বললো যে তোমার কাছ থেকে সেপারেশন হওয়ার জন্য, সেপারেট হওয়ার জন্য, পৃথক হওয়ার জন্য, চলে যাওয়ার জন্য আমার যে পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে মিস হার্টক্যাসেল বলছে যে স্যার আমার তো মনে হয় না যে দুঃখ, যে কষ্টটা সহজেই মুভ করা যায়, রিমুভ করা যায়, সহজেই ত্যাগ করা যায়, তার জন্য খুব বেশি দিনের জন্য সাফারিং করতে হয় না, ঠিক আছে? তার জন্য খুব বেশি দিন জ্বলতে হয় না। A day or two longer perhaps might lessen your uneasiness by showing the little virtue of what you now think proper to regret. খুব সুন্দর একটা কথা, যেটা তোমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে। বলেছে দেখো, একদিন কিংবা দুদিন, এ ডে অর টু লঙ্গার, ঠিক আছে, দু একদিন বা 3 দিন এরকম, তাহলেই আপনার যে আনইজিনেস, যে অস্বস্তিটা হচ্ছে না, সেটা লেস হয়ে যাবে। লেস থেকে এসছে লেসন, মানে কমে যাবে, ঠিক আছে? লেসন কমে যাবে ধীরে 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 এই অস্বস্তিটা, বাই শোয়িং দ্য লিটিল ভার্চু অফ হোয়াট ইউ নাও থিঙ্ক টু প্রপার টু রিগ্রেট। মানে কি, বাড়ি গিয়ে আপনি কি ভাববেন বলুন তো? প্রথমে একদিন দুদিন মনে পড়লো আপনার, তারপরে ভাববেন যে ও একটা পুয়ার রিলেটিভ মানুষ, যা টাকা পয়সা নেই, সেরকম হয়তো এডুকেশনও নেই, তার প্রতি আবার এত রিগ্রেট করে কি হবে, অনুতাপ কি হবে, অনুতাপ করে তারপরে আপনি কিন্তু ধীরে 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 সব কিছু, আপনার যে আনইজিনেস সেইটা মুভ হয়ে যাবে। সেটা কিন্তু তোমার মিস হার্টক্যাসেল বললো, ঠিক আছে? মানে সেপারেশন ফ্রম হুম ইজ কজিং ইউ সো মাচ পেন ইজ অফ লিটল ওর্থ, মানুষটাই লিটল ওর্থ, তাহলে এত কেন ভাববো, সেটা আপনার মনে হবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। মারলো অ্যাসাইড, মারলো মনে মনে ভাবছে বাবরে, দেখো বেশ নলেজ, কত কত সুন্দর একটা কথা বললো। মারলো এতে, তোমার এতে ইমপ্রেসড হয়ে গিয়েছে। মারলো বলছে দ্য গার্ল এভরি মোমেন্ট ইমপ্রুভস আপন মি। ইমপ্রুভস আপন মি মানে কি, আমার যে চিন্তা ভাবনা সেগুলোকে ইমপ্রুভ করছে ওর প্রতি। মানে আমি একটা অ্যাঙ্গেল থেকে মেয়েটাকে দেখে এইভাবে জাজ করেছিলাম, কিন্তু ধীরে 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 ও আমার উপর প্রভাব ফেলছে। মানে আই লাইক দ্য গার্ল বেটার অ্যান্ড বেটার এভরি মোমেন্ট, ধীরে ধীরে আমি পছন্দ করছি। টু হার, তাকে বলছে আই মাস্ট নট বি ম্যাডাম, না না না, সেরকম হবে না ম্যাডাম, আমার মোটেই মনে হবে না যে যাকে ছেড়ে এসেছি আমি সে সরল সাধারণ মেয়ে ছিল। আপনার তো বেশ নলেজ আছে, সেটাই বুঝতে পারছি, সেটাই বলতে চাইছে মারলো। দেখো, আই হ্যাভ অলরেডি ট্রাইফেল টু লং উইথ মাই হার্ট, এখানে কি বলছে, আমি আমার হৃদয়ের সঙ্গে অনেক খেলা খেলে নিয়েছি, আমি কোনো রকম একে রাজি করেছি যে এখান থেকে চলে যেতে হবে, যেহেতু পছন্দ হয়েছিল।
মাই ভেরি প্রাইড বিগিনস টু সাবমিট মাই প্যাশন। তাহলে আমার যে গর্ব প্রাইড সেটা পর্যন্ত আমার আবেগের কাছে নত স্বীকার করেছিল, ঠিক আছে, সাবমিট করেছিল, আত্মসমর্পণ করেছিল। দ্য ডিসপ্যারিটি অফ এডুকেশন অ্যান্ড ফরচুন, আমাদের ডিসপ্যারিটি মানে পার্থক্য, বৈসাদৃশ্য আর কি, বৈসাদৃশ্য, ঠিক আছে, অসমতা। এখানে বলেছে আমাদের যে এডুকেশন এবং ধন সম্পত্তি ফরচুনের যে পার্থক্য, দ্য অ্যাঙ্গার অফ আ প্যারেন্ট, বাবা মা যে রাগ হয়ে যাবে, প্যারেন্টস বলেনি, মানে বাবার বা মা যে কোনো একটাকে বলেছে এরকম, ঠিক আছে, প্যারেন্টস থাকলে পিতামাতা উভয়কেই বোঝায়, এসটা থাকলে। বলেছে যে বাবা মা যে গড় রাজি হবে আর কি, বিয়ে টিয়ে যদি করিনি, স্বাভাবিক কথা, ওর বাবা মাও মানতে চাইবে না, এর বাবা মা হয়তো মানতে চাইবে না, সেটা বলতে চাইছে মারলো। অ্যান্ড দ্য কন্টেম্পট অফ মাই ইকুয়ালস, অ্যান্ড দ্য কন্টেম্পট অফ মাই ইকুয়ালস, দ্য কন্টেম্পট মানে কি, ঠাট্টা, অফ মাই ইকুয়ালস মানে আমার যে যারা আর কি সম, মানে আমার ফ্রেন্ডদের, ফ্রেন্ড বলতে পারো, বা তোমার কিডস অ্যান্ড কিন, আত্মীয় স্বজনদের যে ঠাট্টা ঠাট্টা করবে, বিগিনস টু লস দেয়ার ওয়েট, কিন্তু প্যাশন যে আবেগের, আবেগের কাছে এগুলো সব সব কিছু আবেগকে হারিয়ে দিল। মানে এগুলো যখন আমি ভাবলাম প্রথমে, কি হলো, আমার প্রাইড আবেগের কাছে হেরে গেল, তারপর আবেগ আবার এইগুলোর কাছে হেরে গেল, যে বাবা মা কি ভাববে, এডুকেশনের পার্থক্য, হ্যানার পার্থক্য, তেনার পার্থক্য, নাথিং ক্যান রেস্টোর মি টু মাই সেলফ বাট দিস পেইনফুল এফোর্ট অফ মাই রেজলিউশন। এবং এখন কোনো কিছুই আমাকে এটা থেকে বিমুখ করতে পারবে না যে আমার যন্ত্রণা হলেও আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো, চলে যাওয়ার এই যে সংকল্প থেকে আমাকে কেউ মানে টলাতে পারবে না, সেটাই বলতে চেয়েছি। বেশ, এইবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো এই কথাগুলো যখন হচ্ছে ওদের মাঝে, তখন কিন্তু কেউ শোনে না, যেহেতু স্যার চার্লস ডাকতে চলে গিয়েছে মিস্টার হার্টক্যাসেলকে, ঠিক আছে, ওরা এখন আসেনি, কিন্তু ওরা যখন আসবে তখন এখানে নিশ্চয়ই উল্লেখ করে দেবে। এবার দেখো মিস হার্টক্যাসেল বলছে, দেন গো স্যার, আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আপনি যান, আই উইল আর্জ নাথিং মোর টু ডিটেন ইউ, তাহলে আমি আপনাকে আর আটকাবো না, আটকানোর জন্য এমন কোনো কিছু কথাও বলবো না, ঠিক আছে, দো মাই ফ্যামিলি বি অ্যাজ গুড অ্যাজ হার্স, ইউ কাম ডাউন টু ভিজিট। তাহলে এখানে বলছে দেখো যে আমার ফ্যামিলিটাও মিস হার্টক্যাসেলের ফ্যামিলির মতোই ভালো, একই ফ্যামিলি, মানে ভালো আর কি, দুজনেই গুড কালচার্ড ফ্যামিলি। মাই এডুকেশন আই হোপ নট ইনফেরিয়র, এবং আমার এডুকেশনও, আমার শিক্ষা দীক্ষাও তার চেয়ে কম নয়, মিস হার্টক্যাসেলের চেয়ে কম নয়। আর বাবা ওই তো মিস হার্টক্যাসেল, কিন্তু সেটা তো মারলো জানে না। হোয়াট আর দিস অ্যাডভান্টেজেস উইদাউট ইকুয়াল অ্যাফ্লুয়েন্স, তাহলে এখানে বলছে যে আর এইসব কথা বললে কি হবে, যে যেগুলো মানে ইকুয়াল অ্যাফ্লুয়েন্স মানে কি, অ্যাফ্লুয়েন্স মানে প্রভাব, টাকা পয়সা, মানে যেখানে আমাদের আমাদের পার্থক্যটা কি কোন জায়গায় বলুন তো, যে ওরা ধনী আমরা ধনী নয়, মিস হার্টক্যাসেলরা ধনী কিন্তু আমরা ধনী নয়, আমাদের টাকা পয়সাটা কম, সেই জন্য বলছে যে যেখানে টাকা পয়সা কম, প্রভাব কম, সেখানে আর এইসব বলে কি, যে আমাদের ফ্যামিলি ওদের মতোই ভালো, আমার এডুকেশনও ওর মতোই ভালো, আই মাস্ট রিমেইন কন্টেন্টেড উইথ দ্য স্লাইট অ্যাপ্রোবেশন অন ইম্পিউটেড মেরিট। তাহলে বলছে যে আপনি আমার উপর যে কন্টেন্টেড মানে কি, সন্তুষ্ট থাকবো, স্লাইট অ্যাপ্রোবেশন সমর্থন, ঠিক আছে, আপনি যে আমাকে একটুখানি পছন্দ করেছিলেন, অফ ইম্পিউটেড মেরিট, ইম্পিউটেড মেরিট বলতে গেলে এখানে মার্লোর মার্লোর আরোপ করা, ইম্পিউট মানে আরোপ করা হলো, মানে এখানে বলেছে যে আই মাস্ট রিমেন স্যাটিসফাইড উইথ দ্য লিটল অ্যাপ্রুভাল শোয়িং দ্যাট আই অ্যাম ওয়ার্দি অফ ইউর লাভ। আপনি যে আমাকে পছন্দ করেছিলেন, একটুখানি ভালোবেসেছিলেন, সেই জন্যই আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আই মাস্ট হ্যাভ only the mockery of your addresses while all of your serious aims are fixed on fortune। কিন্তু একটা কথা কি বলুন তো, যেখানে আপনার সমস্ত অ্যাটেনশন টাকা পয়সার উপরই ছিল, যে ফরচুন থাকতে হবে, তাছাড়া বিয়েটে সব মানে হবে না, কালচার অভিজাত ফ্যামিলি হওয়া চায়, সেই জায়গাতে না আমি যেন কেমন একটা নিজের উপরই মক্কারি হয়ে গেল, আমার ঠাট্টা করা হলো, এরকম বলতে চাইছে। মানে মারলোকে ও কিন্তু চারিদিক থেকে ক্যাপচার করতে চাইছে, দেখো মানে জাস্ট এটা যে মেড ইন আ লাইট ট্রাইফেলিং ম্যানার, যে আমার সমস্ত, আমি যখন সিরিয়াস ছিলাম, তোমার যখন সিরিয়াস এম ছিল যে যার ফরচুন থাকবে, অর্থাৎ মিস হার্টক্যাসেলকেই তুমি বিয়ে করবে, সেই জায়গাটায় আমার সঙ্গে কথাবার্তা বলা, আমাকে একটুখানি পছন্দ করা, আমার প্রতি তোমার যে অনুরাগ সেটা প্রকাশ করা, সব কিছু যেন কীরকম একটা মক্কারি হয়ে গেল, ঠাট্টা ঠাট্টা ব্যাপার হয়ে গেল। এইবার দেখো এন্টার হার্টক্যাসেল অ্যান্ড স্যার চার্লস ফ্রম বাহাইন্ড। এবার হার্টক্যাসেল এবং স্যার চার্লস কিন্তু পিছন থেকে এলো, মানে ওরা কিন্তু কার্টেনে এবার দাঁড়াবে, এইবার যে কথাগুলো হবে সেইগুলো ওরা শুনবে। স্যার চার্লস বলছে যে কাম বাহিন্ড দ্য স্ক্রিন, এই পর্দার পিছনে এসো, পিছনে এসো, কাকে বলছে, হার্টক্যাসেলকে। এগুলো কিন্তু ওরা শুনতে পায় না, মানে তোমার কেট বা মারলো কেউ শুনতে পাচ্ছে না এগুলো। হার্টক্যাসেল বলছে এ মেক নো নয়েজ, আচ্ছা আচ্ছা বেশ বেশ, চিৎকার চেঁচামেচি করো না। আই উইল এনগেজ মাই কেট কভার্স হিম উইথ কনফিউশন অ্যাট লাস্ট। তাহলে কি বলছে দেখো, আই উইল এনগেজ, আই উইল এনগেজ মানে আই এম শিওর, আমি নিশ্চিত, ঠিক আছে, যে আমার মেয়ে নিশ্চয় ওকে শেষ পর্যন্ত কনফিউজড করে দিয়েছে, যে এবার সব কিছু প্রকাশ করবেই। দেখো ঠিক শোনো তো কি বলছে না বলছে,
এবার মার্লো বলছে দেখো, বাই হ্যাভেন্স ম্যাডাম, বাই হ্যাভেন্স ম্যাডাম। মার্লো এই সমস্ত কথাগুলো শুনে বেশ বারে বারে যতবার দেখছে ততবার ওর কাছে নতুন নতুন লাগছে আর কি। ফরচুন ওয়াজ নেভার মাই স্মলেস্ট কনসিডারেশন। তাহলে কি বলছে, টাকা পয়সার পিছনে আমি কোনোদিনই ছুটিনি, ওটা আমার মানে সিলেবাসের মধ্যে পড়েনি। ইওর বিউটি অ্যাট ফার্স্ট কট মাই আই। আপনার যে সৌন্দর্য, ঠিক আছে, বিউটি। আর শুধুমাত্র বিউটি বলতে গেলে প্রথমে বিউটি বেশি দিন টেকে না, জানো তো। যদি গুণ না থাকে তাহলে এটা ভালো লাগে না। বললো প্রথমত তো ভালো লেগেছিল আপনার বিউটি, ফর হু কুড সি হোয়াট উইদাউট ইমোশন। তাহলে বলছি এরকম একটা বিউটিকে কে মানে তোমার নেগলেক্ট করতে পারে, যে দেখবে সেই ভালো লাগবে তারই, সেটাই বলতে চেয়েছে। বাট এভরি মোমেন্ট দ্যাট আই কনভার্স, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, উইথ ইউ স্টিলস ইন সাম নিউ গ্রেস। কিন্তু যতবার আমি আপনার সঙ্গে কনভারসেশন করেছি, কথা বলেছি, ততবার কিন্তু আপনার প্রতি আমার যে একটা ভক্তি, গ্রেস, ঠিক আছে, আপনার যে জ্যোতি, আপনার যে দৃষ্টিভঙ্গি, সেইগুলো কিন্তু উঠতে আরম্ভ করেছে, সেইগুলো আমার উপর প্রভাব ফেলেছে বেশি। হাইটেন্স দ্য পিকচার, আপনার যে ইমেজ, আমার মনে যে ইমেজটা ছিল সেটাকে আরও তুলে ধরেছে, আরও মানে তোমার গ্রেড দিয়েছে আর কি, ঠিক আছে। অ্যান্ড গিভস ইট স্ট্রঙ্গার এক্সপ্রেশন। এবং ধীরে 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 আপনার প্রতি আমার কিন্তু যে ওপিনিয়ন, গুড ওপিনিয়নটা, সেটা কিন্তু স্ট্রং হয়েছে, যে ইউ আর গুড, সেটা আমি বলতে পারছি এখন। হোয়াট অ্যাট ফার্স্ট, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো দেখো লাইনটা বলেছে যে হোয়াট অ্যাট ফার্স্ট সিমড রাস্টিক প্লেননেস, যেটা আমার প্রথমে মনে ছিল একটা গ্রাম্য সরলতা, একটা গ্রাম্য মেয়ে, সরল সাধারণ মেয়ে, কিছু জানে না কিন্তু সরল, নাও অ্যাফেয়ার্স রিফাইন্ড সিম্পলিসিটি। কিন্তু সেটা এখন আমার মনে হচ্ছে একবারে পরিশীলিত সরলতা। মানে পরিশীলিত ভাবটা কি বলতো, যার মাঝে কোনো মানুষ মাত্র ভুল থাকে সেটা একটা আলাদা কথা, এখানে বলেছে যে তাও পরিশীলিত, ফিল্টার্ড, মানে আপনার যে এডুকেশন আছে এবং আপনি যে মার্জিত, সেটা আমি এবার বুঝতে পারছি। যেটাকে আমার প্লেইনলেস মনে হয়েছিল, সেটা কিন্তু শুধু প্লেন ছিল না, একটা রিফাইন্ড সিম্পলিসিটি ছিল, রিফাইন্ড প্লেননেস ছিল, সরলতা ছিল। হোয়াট সিমড ফরওয়ার্ড অ্যাসিউরেন্স, তাহলে একটা বললো যে রাস্টিক প্লেননেস, তারপর আর একটা বলছে ফরওয়ার্ড অ্যাসিউরেন্স। তাহলে যেটাকে দেখে আমার প্রথমে মনে হয়েছিল ফরওয়ার্ড মানে কি, যে যে সমস্ত মেয়েগুলো মেয়েগুলো দেখো না, যে অল্পবিদ্যা ভয়ঙ্করী, সেরকম একটা ব্যাপার, খুব বক 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 করে যায়, মানে অ্যান এমটি মাইন্ড শোজ দ্য মোস্ট নয়েজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, সেইটাই মারলো ভেবেছিল, যেটাকে আমি প্রথমে ভেবেছিলাম ফাঁকা কলসি, যে বেশি আওয়াজ করছে, বেশি কথা বলছে। নাও স্ট্রাইকস মি অ্যাজ দ্য রেজাল্ট অফ কারেজিয়াস ইনোসেন্স অ্যান্ড তোমার কনসাস ভার্চু। তাহলে কারেজিয়াস ইমোশনস বলতে গেলে কি, বোল্ড ইনোসেন্স, বোল্ড, ঠিক আছে, সাহসিকতার সঙ্গে, মানে যেটাকে আমি ভেবেছিলাম একটা ইমমডেস্ট কনফিউজ তোমার কনফিডেন্স, ঠিক আছে, ফরওয়ার্ড অ্যাসিউরেন্স মানে ইমমডেস্ট কনফিডেন্স, ইমমডেস্ট, মডেস্টি নেই, খালি বকে যায়, কোনো সরলতা নেই, হয়তো টেম্পট করতে চায়, সেইটা ভেবেছিলাম। কিন্তু বর্তমানে আমি বুঝতে পারছি সেইটা একটা বোল্ড পদক্ষেপ ছিল। মানে কি, তুমি কারোর সঙ্গে কথা বলছো খুব, ধরে নাও সে ভাবলো যে সে মানে তাকে তুমি টেম্পট করতে চাইছো, সেই জন্য সে হয়তো পাত্তা দিল না, কিন্তু সে যদি তোমার প্রতি অনুরক্ত হয়ে যায়, তুমি তাকে হ্যান্ডেল করার ক্ষমতাটা রাখো, ঠিক আছে, তখন তুমি বলতে পারো যে কথা বলেছি মানে এরকম নয় তুমি আমার পিছনে পড়ে যাও বা কিছু, সেই জায়গাটা বলতে চাইছে কারেজিয়াস ইনোসেন্স। দেখো ইনোসেন্স বলেছি, কিন্তু একটা সরলতা, ইনোসেন্ট মানে কিন্তু ভালো জিনিস, এক্সপিরিয়েন্সড এরকম নয়, সিজেন্ট নয়, সেটা বোল্ড পদক্ষেপ ছিল তোমার। অ্যান্ড কনসাস ভার্চু, কনসাস ভার্চু মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ উইমেন্স, ঠিক আছে, যে নিজের প্রতি কিন্তু তোমার যে ভার্চু, তোমার যে গুণ, ঠিক আছে, গুণটাকে মানে তুমি কলঙ্কটা নিতে চাওনি, কনসাসনেস মানে তুমি তোমার চরিত্র, ক্যারেক্টার, মোরালিটি, মনের দিক থেকে, চেতনার দিক থেকে তুমি যে পিওর, সেইটা কিন্তু আমি ভাবি, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি এবার। প্রথমে আমার মনে হয়েছিল আপাত দৃষ্টিতে যে তুমি জাস্ট সেই বিবেচনাহীনভাবে কথা বলতে চাও, আমাকে হয়তো টেম্পট করতে চাও, কিন্তু পরে আমি বুঝতে পারলাম তোমার মাঝে একটা কারেজ আছে, বোল্ড আছে, বোল্ডনেস আছে, তোমার তো কি বলবো, কনফিডেন্স আছে, ঠিক আছে, যেটাতে তুমি সামলে নিতে পারো, আমাকেও সামলে নিতে পারো, ভুল পদক্ষেপ থেকে সরিয়ে নিতে পারো, পা ফিসলাতে দেবেন আর কি। স্যার চার্লস বলছে যে হোয়াট ক্যান ইট মিন, হি অ্যামেজেস মি। এবার কিন্তু ওরা কথাটা শুনছে, দেখো এবার বাবা বলছে, স্যার চার্লস বলছে যে কি বলছে গো মারলো এত, এটা তোমাকে আশ্চর্য লাগছে, কি বলছে এই সমস্ত কথা। হার্টকেসের বলছে আই টোল্ড ইউ হোয়াট ইট উড বি। হাস, আচ্ছা আচ্ছা আমি তোকে বলবো, কি বলছে না বলছে সব তোকে বোঝাবো, কিন্তু তুই বর্তমানে এখন চুপ কর। বেশ ঠিক আছে, এখানে আমরাও চুপ করছি, ঠিক আছে, আজকে এতটাই থাকলো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাও। অ্যান্ড পরের যেটা তোমার হবে, পরের পার্টটা অর্থাৎ 23 নম্বর পার্ট, সেখানে আমরা গোটা নাটকটাই শেষ করে দেবো, ঠিক আছে। তারপর একদিন না হয় এপিলগটাকে নিয়ে আলোচনা করা হবে, যদি তোমরা বলো তো।
আর এখানে খুব একটা বেশি নেই দেখবে, আর মোটামুটি 3 পাতা বা 3.5 পাতার মতো হতে পারে, ঠিক আছে? তাহলে ওকে, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।